নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে আমি একটি মজার গল্প পাঠ করব, চোরের গল্প। গল্পের নাম উল্টো বিপদ, সুকুমার ভট্টাচার্য। চোর মাত্রই সুযোগ সন্ধানী, এ কথা কে না জানে। তাই বলে যে এতটা, তা ভাবা ছিল না। নইলে বেতরুগী আশুবাবু যখন ছেলের বউ নাতিপুতিকে আত্মীয়ের বিয়ে বাড়িতে এক রাত্রের জন্য পাঠিয়েছেন, আর সেই রাত্রেই কিনা বাড়িতে চোর ঢুকলো। তাও যে চোর এসেছে প্রথমটায় তেমন কিছু মনে হয়নি। ভেবেছিলেন বেড়াল হয়তোবা মাছ বা দুধের খোঁজে বাসন হাতড়াচ্ছে। তাড়া দেবার জন্যে মশারির ভেতর যখন উঠে বসলেন, চোখে পড়ল মানুষের নড়াচড়া। আর যান কোথা, হাউ মাউ করে চিৎকার করে উঠলেন, চোর চোর চোর! গৃহিণী ছিলেন পাশের ঘরে। এক দূর সম্পর্কের বিধবা পোষ্যকে নিয়ে তিনি থাকেন। ধড়মড়িয়ে উঠে বসে ঠাহর করে যখন নিশ্চিত হলেন গলাটা কর্তারই, তখন হুড়মুড় করে দরজার খিল খুলে উঠোনে রোয়াকে বেরিয়ে এলেন। গলায় পরিত্রাহী চিৎকার, চোর চোর চোর! আর সঙ্গে সঙ্গে তাঁরই চোখের সামনে দিয়ে কালো মতন খালি গা কে যেন সাঁত করে ছুটে পালিয়ে গেল উঠোন পেরিয়ে। ভদ্র মহিলা আর সামলাতে পারলেন না নিজেকে। এমনিতেই হার্টের রোগ তো আছেই, তার উপর আকস্মিক এই কালো বদখত মূর্তির সামনাসামনি হয়ে মাথাটাও গেল ঘুরে। চোরের পরে মুখ দিয়ে যা বেরোতে লাগলো তা শুধু এক অস্পষ্ট গোঙানি ছাড়ার কিছু নয়। আর তাই না দেখে বিধবা পুস্তির গা হাত পা কেঁপে উঠল থরথর করে। চোর চোর বলে চিৎকার না করে উঁচু গলায় ডুকরে উঠলেন তিনি, ওগো আমাদের কি সর্বনাশ হলো গো, খুন করলে গো, কে কোথায় আছো গো? অনেকে অনেক দিকেই আছে। পাড়াপড়শির ঘুম ছুটল, যে যেমন পারল বাড়ি থেকে বেরিয়ে এলো। ছেলে ছোকরারা হাতের কাছে যা পেল তাই নিয়েই এগিয়ে এলো। আশেপাশের বাড়িগুলোতে আলো জ্বলে উঠল পটপট করে। কেউ ছাদে, কেউ বারান্দায় দাঁড়িয়ে গেল। আশুবাবুর বাড়ির চৌহদ্দি ততক্ষণে পাকাপাকিভাবে ঘেরাও। ছোকরারা সদর দরজায় ঘা মারে, দরজা খুলুন, ভয় নেই, আমরা এসেছি। কিন্তু বেতো পায়ে বল আসতে একটু সময় লাগে বই কি, যদিও আশুবাবুর তৎপরতায় কোনো খামতি নেই। তবু ঘরের খিল খুলতে যথেষ্ট দেরি হলো। এদিকে পড়শিরাও আর ধৈর্য রাখতে পারলেন না। খুন কথাটা শোনার পর তারা সহজেই ভেবে নিল ব্যাপারটা খুবই ভজকট। একটা রক্তারক্তি কিছু ঘটেইছে। 7-5 ভাবনা যখন চলছে, তখন উৎসাহী একজন উঁচু কাঁচ বসানো পাঁচিল টপকে ভেতরে উঠোনে পড়ে খিল খুলে দিল। সকলে তারিফ করতে করতে হুড়মুড়িয়ে উঠোনে ঢুকে পড়ল। সাবাস বঙ্কা, সাবাস, বাহাদুর ছেলে বটে। ততক্ষণে আশুবাবুও ঘর থেকে উঠোনে নেমেছেন। একসঙ্গে এত লোককে উঠোনে দেখে বিলক্ষণ ঘাবড়ে গেলেন। পরে নিজেকে সামলে নিয়ে বললেন, চোর চোর! কোথায়, কোনখানে? বুক চিতিয়ে কয়েকটি ছেলে এগিয়ে এলো। আমার ঘরে। কি বলছেন আপনি? এখনো আপনার ঘরে বসে আছে নাকি? তা তা বলতে পারছি না। ছোকরারা রোয়াক পেরিয়ে ঘরে ঢুকে পড়ল। চোর সত্যিই এসেছে। বাইরের দিক থেকে জানালার বাঁকানো শিক দেখা গেল। হাল হাল করছে খোলা জানালা। ঘরের লাইট জ্বালা থাকা সত্ত্বেও খাটের নিচে টর্চের আলো মারল।
দালানের সিঁড়ি ধরে একদল উঠে গেল ছাদে। চারদিকে টর্চের আলো ঘুরল, চারধারে জোর তল্লাশি চলল চোরের। ছোকরাদের চোখে মুখে একটা দৃঢ়তার ছাপ দেখা গেল। ইয়ার কি নাকি, পালালেই হলো। নিমেষের মধ্যে প্রতিটি গলি ঘুঁজির মুখে মুখে দুজন দুজন করে মোতায়েন হলো। অপেক্ষাকৃত যারা প্রবীণ তখনও ঘর থেকে বেরোননি, তাঁরাও বেরিয়ে এলেন ঘর থেকে। যেহেতু করার কিছু নেই, ছোকরাদের ওপর ভালো মন্দ সব দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা দিনকালের সমালোচনায় নেমে পড়লেন। যত দিন যাচ্ছে মানুষের সামাজিক নিরাপত্তা ততই কমে আসছে, এই ধরনের ভারী ভারী আলোচনা শুরু হয়ে গেল। তবু তাঁদের এটা শহরতলি অঞ্চল বলে এক ডাকে এত লোক বেরিয়ে পড়েছে। দিনকাল যত যাই হোক, পড়শিদের এরকম সহযোগিতা কলকাতায় একদম দেখা যায় না। সেখানে এক ফ্ল্যাটের ভদ্রলোক পাশের ফ্ল্যাটের লোকের নাম জানেন না, মাঝরাতে ঘুম ছেড়ে বাইরে বেরিয়ে আসার কথা তো দূরস্থ। তা না হয় হলো, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সে বেটা কোথায় গা ঢাকা দিল? ছোকরাগুলো পাড়া ময় দাপিয়ে বেড়ায়, পচা ডোবার ধার থেকে শুরু করে ছোটোখাটো ঝোপঝাড় কিছু দেখতে বাকি রাখছে না। মিউনিসিপ্যালিটির খাঁটা পায়খানা পর্যন্ত বাদ পড়ছে না টর্চের আলোয় আলোকিত হয়ে উঠতে। কিন্তু কোনোই পাত্তা নেই। এদিকে গরম ভাবটা ক্রমেই মিইয়ে আসছে একটু একটু করে। এমন সময় মাথায় অনেক জল ঢালাঢালির পর জ্ঞান ফিরল আশুবাবুর স্ত্রীর। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে শুরু হয়ে গেল হাজার রকমের প্রশ্ন। কি রকম চোর? কাদের চোর? কত বড় দেখতে? শেষ তাকে কোনখানে দেখেছেন? তিনিও যতদূর সম্ভব জবাব দিয়ে চলেছেন। তবে চোরকে শেষ দেখা তিনি দেখেছেন উঠোনে নারকেল গাছের গোড়ায়। ছোকরাদের ভ্রূর কুঞ্চন বিস্তৃত হলো, সন্দেহের ছায়া ঘন হয়ে পড়ল মনের ওপর। বিচিত্র কিছু নয়, বেগতিক বুঝে নারকেল গাছে উঠে পড়াটা মোটেই অসম্ভব নয়। মনে হওয়া মাত্রেই পায়ে পায়ে অনেকে গিয়ে জড়ো হলো গাছটার নিচে। উত্তেজনাটা আবার মাথা চাড়া দিয়ে উঠল সকলের মধ্যে। কেউ বললে, ওপরে উঠে গেলে হয় না, বেটাকে কান ধরে হিড় হিড় করে নামিয়ে আনা যায়। কিন্তু বাধা এলো প্রবীণদের ভেতর থেকে। হুম, ওপরে পৌঁছবার আগে যদি একটা মোক্ষম লাথি ঝাড়ে তাহলে আর রক্ষে নেই। এটা অবশ্য ভাববার কথা বটে। আশপাশের ছাদ থেকে টর্চের আলো পড়ল নারকেল গাছের মাথায়। কেউ বলল, হ্যাঁ ওই তো বসে আছে। কেউ জানালো, না, ওটা চোখের ভুল। অধৈর্য ছোকরাদের ভেতর থেকে একজন ডাক পড়ল, বঙ্কিম কোথা গেলি? বঙ্কা? বঙ্কা পাশেই ছিল, এগিয়ে গেল। তুই তো গাছে উঠতে পারিস, উঠে যা না, আমরা তো আছি। কিন্তু না, বঙ্কার আচরণে কোনো উৎসাহ দেখা গেল না। বেচারার মনে বোধহয় সেই লাথি খাওয়ার কথাটা ঘুরছিল। আমতা আমতা করে বলে, তার চেয়ে এক কাজ করো না পিনাকিদা, কিছু ছেঁড়া কাপড় চোপড় দাও না কেরোসিনে ভিজিয়ে, আমি গাছটার মাথার কাছাকাছি সেগুলোকে ভালো করে জড়িয়ে দেশলাই মেরে দিই, দেখি বেটা বাপের সুপুত্র হয়ে নামে কিনা। দা আইডিয়া। সঙ্গে সঙ্গে খোঁজ খোঁজ রব উঠল, কোথায় কেরোসিন, কোথায় ছেঁড়া কাপড়, তাও মাত্র কয়েক মিনিটের জন্য। এর মাঝে আবার সরলবাবু বাগড়া দিয়ে বসলেন। ভদ্রলোক একই বয়স্ক, তাই আবার মোহনবাগান না ইস্ট বেঙ্গল কমিটির মেম্বার। খেলার মাঠের দায়ে ধায়ে উনিই আবার পাড়ার ছেলে ছোকরাদের একমাত্র ভরসা। অতএব ওনার কথা এড়িয়ে যাওয়ার ক্ষমতা অন্তত এ পাড়ার ছোকরাদের নেই। অমায়িক প্রকৃতি সরলবাবু উঠোনের এক পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন।
ছোকরারা কাছে যেতেই বললেন, সব থেকে ভালো নিজেরা কোনো ঝুঁকি না নিয়ে দমকলকে টেলিফোন করে দাও। দমকল? হ্যাঁ, দমকল। আমার মনে হয় সেটাই বেস্ট। কেন, কাগজে দেখনি কখনো? হাওড়ার পোলে পাগল উঠলে নামাবার দায় দমকলের। এই তো সেদিন পড়লুম, কোথায় যেন কার বাড়ির ছাদে গরু উঠে পড়েছিল, দমকল গিয়ে নামিয়ে দিয়ে এলো। দায়িত্বটা আবার নিজেদের হাত থেকে বেহাত হয়ে যায়। এটাও আবার ইচ্ছা নয় পিনাকি বঙ্কাদের। ওদিকে সরলবাবুকে উপেক্ষা করা যাচ্ছে না সহজে। পাশে দাঁড়িয়ে সব শুনে দর দর করে ঘামছেন আশুবাবু। পাড়া পড়শির ওপর কৃতজ্ঞতায় গলা তার অনেকখানি ভারী হয়ে আসে। দমকল অবশ্য খুব ভালো জিনিস, সব দিক থেকে তাতে লাভ বই ক্ষতি নেই। তবে কথা কি, তারা এসে যদি গাছের ওপর চড়কে না পায়, তখন পাড়ার লোকের হেনস্থা আর কি। এটা অবশ্য মন্দ কথা নয় সরলদা। সবার আগে আমাদের কনফার্ম হয়ে নেওয়া উচিত ব্যাটা ওপরে আছে কি না। আবার ডাক পড়ল বঙ্কার। কিন্তু কোথায় বঙ্কা? অল্প বয়সের নেশারে উত্তেজনার চাপে বুদ্ধির গোড়ায় দুটান ধোঁয়া না পাঠালে তার আবার মাথা খোলে না। ডাক কানে পৌঁছলেও সাড়া দিতে দেরি করে। সে বোধহয় সটকেছে। আর কেউ জানিস তোরা গাছ বাড়িতে? একে ওকে তাকে জিজ্ঞাসাবাদ যখন চলছে, বঙ্কা এসে হাজির। এই যে এসে পড়েছিস দেখছি, যাক তবু ধম্মজ্ঞান আছে দেখছি। দেখ, এক কাজ কর তুই, বরং গাছটার মাঝ বরাবর উঠে যা চট করে, টর্চটা সঙ্গে নে, আলো ফেলে দেখ। কথা আর শেষ হয় না। বঙ্কা হাত থেকে টর্চটা নিয়ে তার ঢাউস প্যান্টের পকেটে চালান করে দিয়ে নারকেল গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালো। হাত জোর করে গাছকে নমস্কার করে তরতর করে কয়েক রশি উঠে গেল। পরে আবার থেমে গিয়ে নিচের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তোমরা কিন্তু তৈরি থেকো পিনাকিদা, বেগতিক দেখলে আমি লাফ মারবো, লুফে নেবে কিন্তু আমাকে। হ্যাঁ রে হ্যাঁ, তোর কিছু ভয় নেই, আমরা তো আছি। নিচের থেকে সাহস পেয়ে আবার উপরগামী হয় বঙ্কা। সকলেই ঊর্ধ্বমুখী। আশপাশের বারান্দায়, ছাদে মেয়েদের দম বন্ধ হবার উপক্রম। এমন সময় বঙ্কার গলা নিচে ফেসে এলো, ইস ইস, উফ! কি হলো, কি হলো? উদ্বেগে সমবেত প্রশ্ন ছুঁড়ে দিল নিচের লোকে। টর্চের আলো গিয়ে পড়ল বঙ্কার শরীরে। দুটো পা আর একটা হাতের সাহায্যে গাছকে জড়িয়ে ধরে মুখ মুছছে বঙ্কা। কি রে, কি হলো রে? ওপর থেকে ছড়ছড় জল পড়ছে মাথায়। উত্তর শুনে অনেকেই হতভম্ব। আবার কারো কারো চোখে কৌতুকী চকচক করে উঠল। হ্যাঁ বঙ্কা, অন্য কিছু নয় তো? ঠিক বুঝতে পারছি না, কিন্তু এতটা এগিয়ে এসে তো আর পিছিয়ে যাওয়া যায় না। নিচের লোকেরা আশ্বাস দেন, ও কিছু নয়, ডাবের জল। ব্যাটা প্রেম সে সাঁটাচ্ছে, তুই এবার টর্চ মেরে দেখ। তবু ওরই মধ্যে এক বেয়াক্কেলে বলে বসে, তা না হয় হলো, ডাব খেলে তো তার খোল পড়ল কোথায়? সঙ্গে সঙ্গে আর একজন ধমক দিল, আপনি থামুন না, দেখছেন বঙ্কুর কি অ্যাট স্টেক পজিশন, তার ওপর আবার ডিসকারেজ করছেন। যাই হোক, নিচের কথা নিশ্চয়ই ওপরে কানে যায়নি বঙ্কার। সে আরও দু একবার বুক উপরে উঠে যায়। টর্চ মারতেই চোখে পড়ল জল জলে একটা মুখ। সে সেখান থেকেই পরিত্রাহী চিৎকার শুরু করে দিল, আছে গো আছে, মেথির ওপর বসে আছে। সে কথায় সারা উঠোনে চেঁচিয়ে উঠল, সামলে সামলে বঙ্কা, বিশ্বাস কিছু নেই। শোরগোল একটু কমতেই বঙ্কার কানে এলো, উপর থেকে কে যেন বলছে,
ফ্যাচ ফ্যাচ না করে চুপ করে নিচে চলে যাও। বেশি বাড়াবাড়ি করবি তো আমি এখান থেকেই লাভ মেরে দেব। মরেছি না মরতে আছি, এখন তোর বুড়ো বাড়িওয়ালাটার হাত তখন হাত করি পড়বে, তুইও বাদ যাবি না। এমন কিছু আস্তে কথা নয়, শুধু বঙ্কা কেন, নিচের সমবেত সকলেরই কানে গেল সে কথা। মেয়েরা শিউরে উঠল, হক চকিয়ে গেল অনেকেই। কই নাপ, নেবে যা বলছি। ও বাবা, এই যে ধমক! ভয়ে সরসরিয়ে কয়েক হাত নেমে এলো বঙ্কা। ফণিবাবু হাইকোর্টের অ্যাটর্নি অফিসের লোক, আশুবাবুর পাশেই ছিলেন। তার মনে হলো এই আপৎকালীন সময়ে আইনের দিকটা তাঁরই দেখা উচিত, নইলে নিজের কাছেই তার কৈফিয়ত দেওয়ার কিছু থাকতে পারবে না। এটা কিন্তু ভাববার কথা আশুবাবু, তাড়া খেয়ে এই রাত্রির বেলা যদিও আপনার উঠোনে পড়ে মরে, আইন কিন্তু চোরের সপক্ষে আপনাকে ছেড়ে কথা বলবে না। তা বলে চোরকে ছেড়ে দিতে হবে? পাশ থেকে অন্য আরেকজনের উক্তি। চোর তো কি হয়েছে, তাকে মেরে ফেলার অধিকার আইন আপনাদের দেয়নি। নানা লোকের চিৎকার হুঙ্কার আর যাই হোক, আশুবাবুর মনের ভরসাটুকু এতক্ষণ ঠিকই বজায় ছিল, কিন্তু ফণিবাবুর কথায় ভবিষ্যতের শুভাশুভের চিন্তায় এবার কাতরে পড়লেন। তাহলে আপনি কি বলেন ফণিবাবু? আমি আর কি বলবো, 5 জন আছেন, জিজ্ঞেস করে দেখুন। বেশ ভারী কি চালে পাশ কাটিয়ে গেলেন ফণিবাবু। কয়েকটি মুহূর্ত ওর মুখ চাওয়া চাই। আইনের ব্যাপারটা যেমন কারুর মাথায় ঢোকেনি, তেমন ভালোও লাগলো না। সারাদিনের খাটাখাটুনির পর বিছানা ছেড়ে মাঝরাত্রিরে আইনের কচকচি মোটেই ভালো লাগছিল না দেবুবাবুর। বিরক্তভাবে বললেন, অত ঝামেলায় কাজ কি বাপু, তার চেয়ে বরং পুলিশকেই খবর দিন, এসে যা করবার করুক। আর কথাটা মুখ থেকে খসা মাত্র গাছের ওপর থেকে সরব আপত্তি এলো। খবরদার, পুলিশের নাম একদম করবে না। আমি বলছি, হ্যাঁ আমি বাড়ির মালিককে বলছি, আপনি কি চান চোর হত্যার দায়ে হাজতবাস করতে? ভেবে দেখুন, আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে বাড়ি ফাঁকা না করে দিলে মা কালীর দিব্যি আমি নিচে লাফ মারব। সঙ্গে সঙ্গে দাওয়ার ওপর থেকে আশুবাবুর পুষি মহিলাটি ডুকরে উঠলেন। আশুগিন্নির গলাও মিলে গেল তার সাথে। আর ওনাদের অমন কান্না দেখে আশুবাবুও কেমন যেন ভড়কে গেলেন। হঠাৎ হাত জোর করে ফিরে দাঁড়ালেন সকলের দিকে। আপনারা তো সবই শুনলেন, আমার উঠোনে কারুর অপঘাত হোক, তার মানে কি বলতে চান আপনি? বঙ্কা নেমে আসবে, আমরা চলে যাব? আশুবাবুর কথা শেষ হবার আগেই ছোকরারা এক পায়ে খাড়া। কখনো যাব না, দেখি চোরেরই একদিন কি আমাদেরই একদিন। এই বঙ্কা, ওপরে উঠে যা। খবরদার, চেষ্টা করেছ কি? ওপর থেকে ধমক এলো। নারকেল পাতাগুলো নড়ে উঠল এলোমেলোভাবে। খসখস খিসখিস আওয়াজ উঠল ওপরে। দুটো পায়ের পাতা দুলতে দেখা গেল টর্চের আলোয়। ফস করে একটা শুকনো পাতা মাধ্যাকর্ষণের টানে ছুটে এলো মাটির দিকে। আগু পিছু না বুঝে কিছু একটা নেমে আসছে দেখি সব হয়ে অনেকেই সরে দাঁড়ালো। মাটিতে পড়ার ধূপ আওয়াজের সঙ্গে সর বঙ্কা নেমে পড়ল উঠোনে। আশুবাবুর বুক তখন ঢিপ ঢিপ করছে, কিছুতেই আর মাথা ঠিক রাখতে পারেন না। চিৎকার করে ওঠেন, লাভ মেরোনি বাবা, আমি দেখছি। সবাই এক্ষুনি চলে যাবেন। আপনারা এ কি কথা বলছেন? পিনাকি বঙ্কা সরলবাবুদের অবাক প্রশ্ন। ঠিকই বলছি ভাই, দয়া করে আপনারা বাড়ি যান, নইলে। ওপর থেকে আওয়াজ এলো, এক। ব্যস্ত হয়ে পড়লেন আশুবাবু। ওরে বাবারে, এ কি আপদ জুটল রে! দোহাই আপনাদের, দয়া করুন, নহিলে এক্ষুনি একটা জলজ্যান্ত লোক। আচ্ছা ভদ্রলোক তো মশাই আপনি,
অতুই যদি চোরকে খাতির, তাহলে অমন পাড়া জাগানো চিৎকার করেছিলেন কেন মাঝরাত্রিরে? ওপর থেকে আওয়াজ এলো, 2। আচ্ছা জ্বালাতন, তোমারও আর তর্স হয় না বলে করুণ মুখে সবার সামনে হাত জোড় করলেন আশুবাবু। অন্যায় হয়েছে, ঘাট মানছি আপনাদের কাছে, দোহাই আপনাদের বাড়ি যান। কে একজন বলে উঠলেন ভিড়ের ভেতর থেকে, এসব অ্যান্টি সোশ্যালদের প্রশ্রয় দেওয়া উচিত হচ্ছে তো? হচ্ছে হচ্ছে, আমার বাড়িতে যা হচ্ছে তা আমারই হচ্ছে, আপনারা এখন যান তো। খুবই দৃষ্টিকটুভাবে আশুবাবু দরজার দিকে আঙুল দেখালেন। প্রচণ্ড একটা দোষারোপ, অসন্তোষ, কটূক্তির বাণ ছুটল চারদিকে। কারোর কোনো কথাতেই কান দিলেন না আশুবাবু। তাঁর সেই এক কথা, দয়া করে আপনারা যে যার বাড়ি যান। ওপর থেকে আওয়াজ এলো, আমি কিন্তু এবার 3 বলবো। খিঁচিয়ে উঠলেন আশুবাবু, থামো না বাবু একটু, তোমার উঠতেও যত তাড়া, নামতেও তর্স হয় না। এমন যদি তো উঠেছিলে কেন? দেখছো তো সবাই চলে যাচ্ছেন। সত্যি ততক্ষণে রাগ করে অনেকেই চলে গেছেন। বাকি যারা ছিলেন তাঁরাও নিজেদের মধ্যে নানা কথা বলতে বলতে বেরিয়ে গেলেন এক এক করে। উঠোন ফাঁকা। অতগুলি টর্চ একসঙ্গে নিভে যাওয়ার পর চারিদিকে ঘনিয়ে এলো ঘন অন্ধকার। এতক্ষণের হই হল্লার পর বাড়িটাতে নেমে এলো কঠিন নিস্তব্ধতা। বাইরে থেকে ঘরমুখো পড়শিরা শুনতে পেলেন আশুবাবুর গলা, বাবা, আর দিক করো না, সাবধানে নেমে এসো বাবা, ভালো করে তাকিয়ে দেখো, সবাই চলে গেছে, আর কেউ নেই। ব্যাস, আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।